না, আপনার মনে আছে যখন খিদিরপুরে একজন পুলিশ অফিসারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছিল একটা কলেজের মধ্যে, সেদিন ফিরাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রীকে ফোন করে বলছিলেন, দিদি চিন্তা করবেন না, সব আমি দেখে নিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আর তারপরে যে ব্যক্তি খুনের দায়ে অভিযুক্ত সে বেলও পেয়ে গেছে, আবার তৃণমূলে সম্পৃক্ত হয়ে গেছে। সুতরাং যে ব্যবস্থা তৃণমূল তৈরি করেছে তার তো ফল পেতে হবে। আর প্রশ্নটা হলো, উনি এই সমস্ত কথা ক্যাবিনেট বৈঠকে তোলেন না কেন? পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, তাহলে কার সম্পর্কে প্রশ্ন করছেন? পুলিশ তো কোনো স্বতন্ত্র অস্তিত্ব নয়। উত্তরাধিকারী মিটিং করতে গেলে 3500 পুলিশের বাহিনী তার জন্য সঙ্গে যায়। মহিলা পুলিশ তো যায় যাদের জন্য কোনো শৌচালয়ের ব্যবস্থা থাকে না, কিন্তু তারপরেও তাদের ডিউটি করতে হয়। তখন এগুলো দেখতে পান না উনি? কসবা এই ঘটনা ঘটলো, কসবা সংলগ্ন মুকুন্দপুরে 11টার সময় দুষ্কৃতী ঢুকে সোনার দোকান লুটপাটের চেষ্টা করে, বাধা দিতে গেলে মালিকের গলায় কোপ মেরেছে, মালিক হাসপাতালে ভর্তি, এলাকার লোক বলেছে। ওই এলাকা জুড়ে একটা উত্তেজনা আশঙ্কা হয়েছে, সন্ত্রাসের পরিবেশ। এলাকার মানুষ এদের থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। এলাকার মানুষ এখন সমস্ত জায়গায় তৃণমূলের স্বর্গবাস চায়। আরেকটা বলে যে শওকত মোল্লা বলেছে, স্বাধীনতার পরে একমাত্র পশ্চিমবঙ্গেই সরকারি কোনো পরীক্ষা না দিয়ে সরকারি চাকরি পাওয়া পেয়েছে লোকে। হ্যাঁ, যেমন সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ। সিভিক পুলিশের অত্যাচারের ঘটনা এত বড় আর্থিকর কাণ্ড ঘটলো, সেই সিভিক পুলিশের একের পর এক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের প্রতি অস্বস্তিতে করতে হচ্ছে, সেই সিভিকের চাকরি পাওয়া উনি গ্লোরিফাই করছে। সত্য এবং কর্মসূচিকে সরলতার সঙ্গে, সততার সঙ্গে কি করে মানুষের সামনে উপস্থাপিত করতে হয়, তা ওনার থেকে এই প্রজন্মের শেখা উচিত। তৃণমূলের যেটা কর্মসূচি, চাকরি বিক্রির কর্মসূচি, তৃণমূলের যেটা কর্মসূচি, পরীক্ষা তুলে দিয়ে তৃণমূল রাজ প্রতিষ্ঠা করার কর্মসূচি, যেভাবে তৃণমূল চালিয়েছে, WBCS পরীক্ষাকেও পর্যন্ত ছাড়েনি, ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাতেও তৃণমূলের দখলদারি, 40,000 চাকরি বিক্রি, তো সেটাই তো উনি খুব সহজভাবে বলেছেন। শূন্য পেয়েও, পরীক্ষা না দিয়েও, বাংলাদেশ থেকে এসে এখানে ফেক আধার কার্ড তৈরি করেও যে সরকারি চাকরি করা যায়, স্কুলের শিক্ষক হওয়া যায়, সেটা তৃণমূল দেখিয়েছে। সেই কথাটাই উনি সরলতার সঙ্গে বলেছেন। অনেক অনেক অভিনন্দন। সুশান্ত ভার্সেস লিপিকা মান্নার গন্ডগোল, এটা সবাই জানে, এলাকায় প্রচুর দিন ধরে চলছে। গতকাল সুশান্ত কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এই গোষ্ঠীর ব্যাপারে। আজকে লিপিকা বলছেন যে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমি এর মধ্যে নেই, আমি কিন্তু ওয়ার্ড নিই। কেন, ওপাশে আরেক ভদ্রলোক আছেন, ওনার সঙ্গে ওনার একটা ভালোবাসার সম্পর্ক আছে, দুষ্টু মিষ্টি সম্পর্ক আছে, সেটাও পূর্ব দিনে, শুধু লিপিকা নয়। তো সেজন্য কে যে করলো, পারিবারিক আক্রোশ থেকে হলো, না টাকা পয়সার জমির ভাগ বটরা, সরকারি জমি দখলদারি, কোনটা নিয়ে হয়েছে সেটা আমরা বলতে পারবো না, ওটা তৃণমূলই বলতে পারবে। ফিরাদ হাকিম বলতে পারবেন, উনি যেরকম এগিয়ে এসে একটা আগ্রাসী ভাবে পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়েছেন, উনি বলতে পারবেন আসল রহস্যটা কি। আরেকটা বিষয় যে আর্থিকভাবে নির্যাতিত ঘটনা আজকে 100 দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, বিচার কোথায়, তার জন্য আদালতে যেতে হবে। বিজেপি তো বিচার নিয়ে বসে, আমরাও চাই অপরাধীরা শাস্তি পান। আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা, সমর্থন জানিয়েছি। সলিডারিটি এক্সপ্রেস করতে গিয়ে আমাদের গোব্যাক স্লোগান শুনতে হয়েছে। আপনি যেখানে বসে সাংবাদিক সম্মেলন করছেন, রাত্রিবেলা ডাক্তাররা এখানে দিনের পর দিন রাত কাটিয়েছে, তাও বাইরে কিছু লোক এসে নরেন্দ্র মোদীর মুখে সিগারেটের বাট গুঁজে দিয়ে গেছে। তারপরেও তো আমরা সমর্থন করছি। আমরাও তো চাই বিচার তাড়াতাড়ি হোক, অপরাধী শাস্তি পাক। গতকাল বীরভূমে তৃণমূলের কোর কমিটির মিটিং ছিল। মিটিং এ অনুব্রত মণ্ডল, কাজল শেখ দুজনে উপস্থিত ছিলেন। মিটিং শেষে ঘোষণা করা হয় অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারম্যান। মিটিং শেষ হয়ে যাওয়ার সময়, বেরিয়ে যাওয়ার সময় কাজল শেখ বলে যান কে চেয়ারম্যান, অনুব্রত মণ্ডলের সদস্য। আজকে গাজনে একটা অনুষ্ঠান করতে গিয়ে শতাব্দী রায়কে জিজ্ঞেস করা হয়েছিল, শতাব্দী রায় একই কথা বলে, অনুব্রত মণ্ডল একজন সদস্য। এবং আপনারা এমন ভাবে সংবাদ মাধ্যমে বিষয়টি উপস্থাপিত করছেন যেন 1937 সালে কোনো এক সময় নেহেরু আর নেতাজি সুভাষচন্দ্র বোস
এই দুজনের একটা বৈঠক হয়েছে, মানে এরকম ভাবে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে সংবাদ মাধ্যমে। আসলে এদের মানুষ কোনো কর্তব্যের মধ্যেই নেয় না। মানুষ তৃণমূলকে একটা ভিন গ্রহের জীব বলে মনে করছে। তৃণমূলের থেকে যত তাড়াতাড়ি তারা মুক্তি পেতে পারে সেটার জন্য চেষ্টা করছেন। কে কাজল শেখ, কে অনুব্রত মণ্ডল বা কে শতাব্দী রায়, এটা বড় কথা নয়। প্রশ্ন হলো তৃণমূলটা এক, তৃণমূলটা গোল, না ভূত না ভবিষ্যৎ। এ এক অভূতপূর্ব রাজনৈতিক দল। এ আগে কোনোদিন তৈরি হয়নি এবং ভবিষ্যতে কোনোদিন তৈরি হবে না। মানুষ এদের থেকে আপাতত একটু বিশ্রাম চাইছে। আপনি দুষ্টু মিষ্টি সম্পর্কে কথা বলছেন কসবাকাণ্ডে, আর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম আর বিজেপি করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কসবাকাণ্ডে গুলি চলার পেছনে সিপিএম আর বিজেপি কাজ আছে। ওনার পাকা বেল খাওয়ার দরকার। শরীরও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে, মাথা হয়তো ঠান্ডা থাকবে। এটা খান উনি আপাতত। শরীরের পক্ষেও ভালো, ওনার পক্ষেও ভালো, আর ওনার রাজনীতির পক্ষ ভালো। সুমিতা, গতকাল ফিরহাদ হাকিম বলেছিলেন অ্যাক্ট নাও, এনাফ ইজ এনাফ। আজ লালবাজারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা শহর জুড়ে সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত আজ এবং কাল নাকা তল্লাশি। পুলিশ কোথায় তল্লাশি করে? সবাই তো তৃণমূল, তৃণমূলের বাড়িতে পুলিশ যেতে পারবে না। সমস্ত দুষ্কৃতি তৃণমূল। আগে আমরা অতীতে গুন্ডাদের কথা শুনতাম, গ্যাংস্টারের কথা শুনেছি, এখন তো কাউন্সিলররাই পুরো এলাকার দখল নিয়ে নিয়েছে। পুলিশ কার বাড়িতে ঢুকবে? তৃণমূলে তো আর মানে কেউ অহিংস নীতি নিয়ে চলছে না। তৃণমূলের পথটা হচ্ছে খুনজখমের পথ। 2021 সালের পরে 27 দিনে আমাদের 56 জন কর্মীকে খুন করলো। এটাই তো তৃণমূল। তাদের কাছে আবার শান্তি, পুলিশের নাকা তল্লাশি। পুলিশ বরঞ্চ ওই আগামী 2 দিন ধরে যাতে তৃণমূল যোগ না বেরোয় সেইটাকে প্রমাণলোপ করে দেওয়ার জন্য যা যা দরকার হয় সেটা করবে। আইওয়াসের কোনো প্রশ্নই নেই। পুলিশের কাজ হচ্ছে, আমরা দেখেছি তো ভোট পরবর্তী হিংসায় কোর্টের নির্দেশ এবং নজরদারির পরে যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা তদন্ত করতে নামে, তখন সাক্ষীদের হস্টাইল করা, প্রমাণলোপ করা, আতঙ্কের আবহ তৈরি করে যারা কেস করেছিলেন তাদের যারা উইথড্র করেন, সরে আসেন, তার জন্য উপদেশ দেওয়া। এটাই ছিল পুলিশের ভূমিকা। এই পুলিশ নাকা তল্লাশি করবে কোথায়? সবচেয়ে প্রথম তৃণমূলের নেতাদের গ্রেফতার করতে হবে। কিন্তু হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছে।